আচ্ছা, একটু জুম করে নিই। আচ্ছা, হুম, চলো। কোশ্চেন নম্বর 1, নিচের কোনটি আপাতত কাজ চালানোর মতো সংক্ষিপ্ত পদ্ধতির অর্থাৎ সমস্যা সমাধান কাজের শিক্ষার ভালো উদাহরণ যতক্ষণ না শিক্ষার্থী নিজেই তা করতে সমর্থ হয়? তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। সিডিপি মানে কি, তোমাকে এখানে খুব মনোযোগ সহকারে প্রশ্নটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তুমি যতগুলোই প্রশ্ন তুমি এখানে মুখস্থ করো না কেন, মুখস্থ কিন্তু তোমার বেশি কাজ দেবে না। এখানে তোমাকে কি একদম বাস্তব জ্ঞানটা দিয়ে বুঝতে হবে। আর তুমি যখন এই প্রশ্নগুলো সলভ করবে তখন তুমি নিজে একটা কি এজ এ টিচার হিসাবে সবসময় ভাববে। আর তুমি কোন ক্লাসে পড়াচ্ছ, ধরে নাও 1 থেকে 5, ঠিক আছে? এই রকম স্টুডেন্টদের কথা ভেবেই কিন্তু তোমাকে এই প্রশ্নগুলোর উত্তরটা করতে হবে। কাজেই খুব মনোযোগ সহকারে প্রশ্নটা আগে পড়ো, পড়ার পরে দেখবে এইখানে অপশানগুলো যদি তোমার নাও জানা থাকে, উত্তরটা যদি নাও জানা থাকে, তুমি অপশানগুলো এলিমিনেট করে অর্থাৎ এক একটা অপশান যদি তুমি বাদ দাও, তবুও তুমি কি তার সঠিক উত্তরটা এখানে খুঁজে পাবে। আচ্ছা, প্রথমে উপরের দিকে একটু লক্ষ্য করো, এইখানে দেখো কি বলেছে, দেখো সঠিক, এখানে বলেছে ভালো করে বুঝো, সঠিক বা সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। মানে এইখানে দেখবে যখন তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে যাবে কি না, তখন তোমার মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হবে। কনফিউশনগুলো কীরকম, হয়তো এই অপশানটা হবে না, বা 1 নম্বর না হয় 2য় নম্বর হচ্ছে, 2য় নম্বর না হয় 3য় নম্বর হচ্ছে, এরকম কিন্তু কনফিউশন থাকবে। তো এখানকার মধ্যে তোমাকে উপযুক্ত, এখানে লেখাই আছে উপযুক্ত, অর্থাৎ অ্যাবসোলিউট যেটা কারেক্ট, ঠিক আছে, সেটাই কিন্তু তোমাকে এখানে নির্বাচন করতে হবে। তাহলে আশা করছি তোমাদের এটা বোঝাতে পারলাম আমি। এবার দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি তোমাদের এবার স্ক্রিনে দেখাচ্ছি। কি রয়েছে একটু আরেকবার পড়ছি। নিচের কোনটি আপাতত কাজ চালানোর মতো সংক্ষিপ্ত পদ্ধতির বা সমস্যা সমাধানের কাজের সমস্যা সমাধান কাজের শিক্ষার ভালো উদাহরণ যতক্ষণ না শিক্ষার্থী নিজেই তা করতে সমর্থ হয়? কোনো একটা শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীরা কি করছে, সমস্যার সমাধান করবে, ঠিক আছে? তো সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার একটা ভালো উদাহরণ কি হতে পারে যতক্ষণ না শিক্ষার্থী নিজেই তা করতে সমর্থ হয়? যতক্ষণ পর্যন্ত না কোনো একটা শিক্ষার্থী নিজেই করতে পারছে এটা, ঠিক আছে, সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা শিক্ষার ভালো উদাহরণ কি হতে পারে? অপশানগুলোর দিকে এবার তাকাও, কি রয়েছে দেখো। অপশানগুলো দেখো, এখানে অপশানগুলো তাকালে তুমি কিন্তু এবার উত্তরটা বুঝতে পারবে। সমস্যা 1 নম্বর অপশান দেখো, সমস্যা দ্রুত সমাধান করার জন্য পুরস্কার দেওয়া, নাকি ছাত্রীকে বলা যে সে বারবার চেষ্টা করে এটা করতে পারে। 3 নম্বর অপশান দেখো, একটা অর্ধেক সমাধান করা উদাহরণ। 4 নম্বর অপশানে রয়েছে ছাত্রীকে বলা সে বাড়ি যেতে পারবে না যতক্ষণ না সে সমস্যাটির সমাধান করে। তাহলে দেখো, এটা তো কখনোই বলা যাবে না ছাত্রীকে বলা যে সে বাড়ি যেতে পারবে না বা যতক্ষণ না সে সমস্যাটির সমাধান করতে পারে। একটা অর্ধেক সমাধান করা উদাহরণ, এটাও হচ্ছে না, ঠিক আছে? আর সমস্যার দ্রুত সমাধান করার জন্য পুরস্কার দেওয়া, দ্রুততার জন্য পুরস্কার দেওয়া যেতে পারে, এটা আপাত দৃষ্টিতে মনে হলেও দেখো অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাবসলিউট কারেক্ট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি অপশন নম্বর 2। অপশন নম্বর 2 হলো কারেক্ট। কারণ কি, ছাত্রীকে বলা যে সে ছাত্রীকে বলা যে সে বারবার চেষ্টা করে এটা করতে পারবে, মানে কি এটাকে আমাকে রেইনফোর্সমেন্ট করতে হবে বা উৎসাহ প্রদান করতে হবে, যে শিক্ষককে বলতে হবে যে বারবার ট্রাই করো, তাহলে অবশ্যই তুমি পারবে, এটা তোমার পক্ষে সম্ভব, তুমি এটা পারবে, ঠিক আছে? এরকম যদি কথাবার্তা যদি বলা হয়, রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু ছাত্রী কি হবে, মোটিভেট হবে, ঠিক আছে, মোটিভেশন পাচ্ছে। আর এখান থেকে কিন্তু সে নিজে নিজে তার যে সমস্যা, যেটা প্রবলেম ফেস করছিল, সেটা কিন্তু আলটিমেট সে সমাধান করতে পারবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর 2, অর্থাৎ ছাত্রীকে বলা যে সে বারবার চেষ্টা করে এটা করতে পারবে, ঠিক আছে, এইটা বলতে হবে। আচ্ছা, আচ্ছা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, লাইক। এই ধরনের এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের এখানে প্রতিনিয়ত প্রতিদিনই আলোচনা করা হবে, ঠিক আছে? আজকে তোমাদের একটা আমি ক্লাস নিয়েছি, সেটা হলো কি ইবিএস এর তোমাদের আমি একটা ম্যারাথন ক্লাস নিয়েছি, যারা এখনও পর্যন্ত ক্লাসটা দেখোনি
তোমরা প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারো। পিটেট বলে একটা প্লেলিস্ট করা আছে, ম্যাথ এবং তোমাদের যা যাবতীয় এখানে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটাই আমি এক এক করে তোমাদের করাচ্ছি, প্লেলিস্ট করা আছে। তোমরা চাইলে সেই একবার প্লেলিস্টটা ভিজিট করে সেই ক্লাসগুলো পরপর দেখতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে এবার আমি চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেনে এবার চলে আসছি, কোশ্চেন নাম্বার 2। খুব ভালো করে মনোযোগ সহকারে আগে প্রশ্নটা পড়ো, তারপর উত্তরটা করবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, আপনার শ্রেণীতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী আছে। মানে কি এখানে কি বলছে দেখো, আপনার শ্রেণীতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী আছে, তাদের কাজের মূল্যায়ন করতে আপনি তাদের দেবেন। ঠিক আছে, শিক্ষা করার শিক্ষার্থী রয়েছে আপনার ক্লাসে, মানে শিক্ষকের ক্লাসের ধরে নাও যে এরকম কিছু শিক্ষার্থী রয়েছে, তাদের কাজের মূল্যায়ন করতে আপনি তাদেরকে কি দেবেন। বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী কিন্তু আপনার শ্রেণীতে রয়েছে। তখন আপনি নিজের কথায় একবার চিন্তা ভাবনা করে দেখুন, তখন আপনি তাদের মূল্যায়ন করতে তাদের কি দেবেন, কোন পথটা আপনি বেছে নেবেন। তাহলে অপশানগুলোর দিকে তাকাও। আচ্ছা, অপশানগুলোর দিকে তাকালেই তোমরা এবার উত্তরটা বুঝতে পারবে আশা করছি। অপশানগুলো কি রয়েছে একটু ভালো করে দেখো। 1 নম্বর অপশানে কি রয়েছে, একই রকম নির্দেশগুচ্ছ এবং ফলত শিক্ষার্থীরা পরীক্ষায় যেরূপ নম্বর পেয়েছে সেই মতো তাদের শ্রেণী নির্ধারণ করবেন। অপশানগুলো দেখে নিই, তারপরে কি হচ্ছে সেটা দেখছি। একই রকম কাজ ও পরীক্ষা, বিভিন্ন ধরনের কাজ ও পরীক্ষা, পরীক্ষার কাজে একই রকম সময়। তাহলে দেখো এখানে কারেক্ট কি হচ্ছে, একই রকম কাজ এবং পরীক্ষা। যদি আমি একই রকম প্রত্যেকটা ছাত্রকে, তাহলে তাদের কি করব, আমি একই রকমের কাজ এবং পরীক্ষাটাই দেবো। এটাই 2 নম্বরটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, 2 নম্বর হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো এবার, কোশ্চেন নম্বর 3। কিন্তু আমি এখানে অ্যানালাইজ করছি তোমাদের, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো কোশ্চেন নম্বর 3, সম্প্রতি শিশুদের ভুল ধারণাকে বিকল ধারণা হিসাবে দেখার একটা প্রবণতা দেখা যায়। এটা আরোপ করা যেতে পারে। আচ্ছা দেখো কি বলছে, সম্প্রতি শিশুদের ভুল ধারণাকে বিকল্প ধারণা, মানে ভুল ধারণাটাকে আমরা কি করছি, বিকল্প ধারণা হিসাবে দেখার জন্য একটা প্রবণতা রয়েছে বা প্রবণতা দেখা যায়। এটা আরোপ করা যেতে পারে, এটা আমরা আরোপ করতে পারবো। আর তাহলে দেখো অপশানগুলোর দিকে তাকাও এবার, শিশুদের বোধের তারতম্য হওয়া এবং তাদের নিজ নিজ শিক্ষা কাজে নিষ্ক্রিয় হওয়ার প্রতি। 2 নম্বর অপশান, এই স্বীকৃতির প্রতি যে শিশুরা চিন্তা করতে সক্ষম এবং তাদের চিন্তা পরিণত বয়সের মানুষের চিন্তা থেকে আলাদা হওয়ার প্রতি। নাকি এবার দেখো অপশান 3তে কি রয়েছে একটু ভালো করে বুঝবে, শিক্ষার্থীদের ভুল করতে কল্পিত কথা ব্যবহার করার প্রতি, নাকি পরিণত বয়সে মানুষের মতো চিন্তা শক্তি আছে এমন শিশুদের প্রতি। তাহলে দেখো প্রশ্নটা খুব ভালো করে বুঝবে, প্রশ্নটা কি ছিল সম্প্রতি শিশুদের ভুল ধারণাকে বিকল্প ধারণা হিসাবে দেখার একটা প্রবণতা দেখা যায়। এটা আরোপ করা যেতে পারে, কিভাবে যেতে পারে, এখানে অপশান 2 হলো কারেক্ট। অর্থাৎ এই স্বীকৃতির প্রতি যে শিশুরা চিন্তা করতে সক্ষম এবং তাদের চিন্তা পরিণত বয়সের মানুষের চিন্তা থেকে সম্পূর্ণ কি হবে, আলাদা হওয়ার প্রতি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান নম্বর 2। আচ্ছা, কোশ্চেন নম্বর এবার দেখো 4। কোশ্চেন নম্বর 4-এ দেখো কি রয়েছে, নিচের কোনটি শ্রেণীকক্ষের মধ্য সময়ে শিক্ষিকা বা শিক্ষকের কাজকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। তাহলে কোনটি শ্রেণীকক্ষে মধ্য সময়ে অর্থাৎ মিডিল টাইমে শিক্ষিকা বা শিক্ষকের কাজকে সবচেয়ে ভালো বর্ণনা করে। অপশানগুলোর দিকে তাকাও, বহুবিধ পরিপ্রেক্ষিতকে নিরুৎসাহ করা এবং একমাত্রিক পরিপ্রেক্ষিতের উপর আলোকপাত করা, নাকি বক্তৃতা দিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার ব্যবহার করা, নাকি আলোচনার জন্য সুযোগ দেওয়া, নাকি পরীক্ষার্থীদের প্রথম স্থানের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে দেওয়া।
তাহলে দেখো এই প্রশ্নটার জন্য কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। অর্থাৎ কোন শ্রেণীকক্ষে মধ্য সময়ের শিক্ষিকা বা শিক্ষকের কাজকে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যেতে পারে? কীরকম? বহুবিধ পরিপ্রেক্ষিতকে নিরুৎসাহ করা এবং একমাত্রিক পরিপ্রেক্ষিতের উপর আলোকপাত করা। এটাই হয়ে গেল কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রত্যেকটার প্রশ্ন কিন্তু তোমাদের সিটেটের আমি করাচ্ছি, ঠিক আছে? সিটেটের ধাঁচেই যেহেতু এবার তোমাদের সিটেটের ধাঁচেই যেহেতু তোমাদের এবার কি প্রাইমারি টেটের পরীক্ষাটা হবে, তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু সিমিলার তোমরা প্রশ্ন এবার প্রাইমারি টেটে পেয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 5 দেখো এবার। প্রেরণা বা শিক্ষা, প্রেরণা ও শিক্ষা এই দুয়ের সম্বন্ধে নিচের কোন কথাটি সঠিক? প্রেরণা এবং শিক্ষা, প্রেরণা এবং শিক্ষা। প্রেরণা বলতে আমরা কি বুঝি দেখো? মোটিভেশন অ্যান্ড লার্নিং। প্রেরণা বলতে এখানে মোটিভেশন, আর শিক্ষা বলতে লার্নিং। তাহলে এই দুয়ের সম্বন্ধে নিচের কোনটি সঠিক বা কোন কথাটি এখানে সঠিক? অপশানগুলোর দিকে তাকাও। শিক্ষা কাজে প্রেরণার কোনো ভূমিকা নেই, শিক্ষা কাজে প্রেরণার কোনো ভূমিকা নেই, নাকি শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষার্থীরা বাইরের পুরস্কার পেয়ে পাঠে প্রেরণা পায়, নাকি শিক্ষা কেবল তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষার্থীদের থেকে স্বজাত প্রেরণা অর্থাৎ অন্তর থেকে শিখতে চাওয়া, নাকি শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষার্থীরা বাইরের বিষয় থেকে প্রেরণা পায়? তাহলে দেখো এই প্রশ্নটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নম্বর 3, অর্থাৎ শিক্ষা কেবল তখনই ফলপ্রসূ হবে, ঠিক আছে, তখনই ইফেক্টিভ হবে যখন শিক্ষার্থীদের থেকে স্বজাত প্রেরণা অর্থাৎ অন্তর থেকে কি শিখতে চাওয়া। শিক্ষার্থীরা যখন নিজের অন্তর থেকে শিখতে চাইবে, ঠিক আছে, সেই শিক্ষাটাই তখন কি হবে? ফলপ্রসূ হবে। তাহলে এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার অপশন নম্বর 3। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 দেখো, শিক্ষা সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক? শিক্ষা সম্পর্কে নিচের কোনটি সঠিক, কোন স্টেটমেন্টটা ঠিক রয়েছে? এবার দেখো শিক্ষাক্ষেত্রে কিন্তু অপশানগুলোর দিকে তাকাও, কি রয়েছে দেখো, খুব ভালো করে দেখবে এবার। 1 নম্বর অপশন, শিক্ষা হয় একটি নিষ্ক্রিয় পদ্ধতি। শিক্ষা কখনো নিষ্ক্রিয় পদ্ধতি হতে পারে? ঠিক আছে, আগে অপশানগুলো দেখি আমরা, তারপরে বলছি। শিক্ষা পদ্ধতির পূর্বের জ্ঞানের উপর নির্ভর করে না, শিক্ষা হয় দক্ষতা অর্জন করার সমতুল্য, নাকি শিক্ষা সামাজিক ক্রিয়াকর্মের দ্বারা সুবিধা পায়? দেখো এই অপশানগুলোর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটা কি? দেখো শিক্ষা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটা কখনোই হতে পারে না, ঠিক আছে, এটা একটা কি? তাহলে এই স্টেটমেন্টটা ভুল রয়েছে। তারপরে দেখো শিক্ষা হয় দক্ষতা অর্জন করার শিক্ষার্থীর পূর্বের জ্ঞানের উপর নির্ভর করে না, অবশ্যই নির্ভর করে, এটাও হচ্ছে না। আচ্ছা দেখো, শিক্ষা সামাজিক ক্রিয়াকর্মের দ্বারা সুবিধা পায়, এটা পায়, কিন্তু এই দুটোর মধ্যে 3 আর 4 অপশনের মধ্যে যেটা মোর ইফেক্টিভ সেটা হচ্ছে কি শিক্ষা হয় দক্ষতা অর্জন করার সমতুল্য। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন নম্বর 3। অপশন নম্বর 3 হলো কি কারেক্ট, শিক্ষা হয় দক্ষতা অর্জন করার সমতুল্য। এটাই হচ্ছে কি একটা কারেক্ট স্টেটমেন্ট, সেটা কি এডুকেশন রিলেটেড। ওকে, আচ্ছা, এরপরে নিচের কোনটি শিক্ষার্থীদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়? তাহলে নিচের কোনটা শিক্ষার্থীদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? দেখো কি হতে পারে? পুরস্কার, সংলাপ, বক্তৃতা, নাকি নির্দেশ উপদেশ? তাহলে দেখো এখানে যেটা প্রশ্ন দিয়েছে, কোনটা শিক্ষার্থীদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই, কিন্তু এটা হবে নির্দেশ এবং উপদেশ, ঠিক আছে, নির্দেশ এবং উপদেশ, অর্থাৎ ইনস্ট্রাকশন, ঠিক আছে, নির্দেশ এবং উপদেশটাই। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর 4। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কোশ্চেন নম্বর 8। নিচের কোন বাক্যটি বিকাশ সম্বন্ধে সঠিক?
তাহলে ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সঠিক মনে হচ্ছে, কারেক্ট মনে হচ্ছে? দেখো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটা সঠিক, কোন বাক্যটা সঠিক? এই প্রশ্নটার জন্য এবার অপশানগুলো দেখো। বিকাশ, 1 নম্বর অপশন কি বলেছে? বিকাশ জন্মকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত এগিয়ে চলে এবং তারপর পিছিয়ে যায়। বিকাশ কি জন্মকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত এগোতে থাকে, এগিয়ে চলে, তারপর পিছিয়ে যায়? আচ্ছা, পরের অপশন দেখো। বিকাশজনিত পরিবর্তনগুলি এক সরলরেখায় সোজা এগিয়ে যায়। বিকাশ বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন হারে আসে। 4 নম্বর অপশন, বিকাশ জন্মকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত অত্যন্ত দ্রুতগতিতে হয় এবং তারপর থেমে যায়। তাহলে দেখো এইখানে ভালো করে বুঝবে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কি বিকাশ কিন্তু ডিফারেন্ট হতে পারে এবং প্রত্যেকটা ব্যক্তির যে বিকাশটা একই সময়ে আসবে তা কিন্তু কখনোই হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে একটু ভালো করে বোঝার রয়েছে এটা। তাহলে এখানে এখানে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? দেখো এইখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হারে আসে। তাহলে বিকাশটা কি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হারে আসবে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একই সময়ে বিকাশটা কিন্তু হবে না। তাহলে বিভিন্ন হারে কিন্তু বিকাশটা আসতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর 3। আচ্ছা, কোশ্চেন নম্বর 9 এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্য শৈশবকাল হয়, মধ্য শৈশবকাল বলা হয়, তাহলে কোন টাইমটাকে আমরা মধ্য শৈশবকাল বলতে পারি? আচ্ছা, এটার জন্য সঠিক উত্তর কী হবে? দেখো 10 থেকে অগ্রবর্তীকাল পর্যন্ত, নাকি জন্ম সময় থেকে 2 বছর পর্যন্ত, নাকি 2 বছর থেকে 6 বছর, নাকি 6 বছর থেকে 11 বছর? তাহলে দেখো প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। মধ্য শৈশবকাল অর্থাৎ মিডিল চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড আমরা কোন পিরিয়ডটাকে বলতে পারবো? মিডিল চাইল্ডহুড অর্থাৎ মধ্য শৈশবকাল, সেটা হয়ে যাচ্ছে কি 6 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত। 6 বছর থেকে কি 11 বছর বয়স পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটার স্তরটাকে আমরা বলবো কি মধ্য শৈশবকাল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর 4। আচ্ছা, এরপরে কোশ্চেন নম্বর 11 দেখো। কোশ্চেন নম্বর 11-এ কী রয়েছে? ড্যাশ হয় একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে একটি মানব শিশু সমাজের কার্যকরী সদস্য হিসাবে কর্ম সম্পাদন করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করে। তাহলে এখানে কি বলেছে? ড্যাশ হয় এমন একটা পদ্ধতি যার মধ্য দিয়ে একটি মানব শিশু সমাজের কার্যকরী সদস্য হিসাবে কর্ম সম্পাদন করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করে। তাহলে কোন পদ্ধতিটা? অপশানগুলোর দিকে তাকাও। এবার কি রয়েছে? উন্নয়ন বা বিকাশ, সামাজিকীকরণ, নাকি শিক্ষা, নাকি পূর্ণতা বা পরিপক্কতা? তাহলে দেখো এই প্রশ্নটার জন্য কারেক্ট অ্যান্সার হবে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। তাহলে এই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হয় এমন একটা পদ্ধতি যে পদ্ধতিটার মাধ্যমে একটা মানব শিশু কী করবে? সমাজের কার্যকারী সদস্য হিসাবে কর্ম সম্পাদন করতে পারে। কি করে মনে রাখবে? দেখো সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন বা সমাজের কার্যকারী সদস্য হিসাবে কর্ম সম্পাদন করার একটা কি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, এই এমন একটা পদ্ধতি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন। কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 দেখো, পিয়াজেটের মতে কি বলছে? নিচের কোনটি উন্নয়নকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পিয়াজেটের মতে নিচের কোনটি উন্নয়ন বলতে এখানে ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট। তাহলে এই উন্নয়নকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে নিচের কোনটা উন্নয়নকে প্রভাবিত করতে পারে? ঠিক আছে, তাহলে দেখো শক্তি বৃদ্ধি, ভাষা, পার্থিব পৃথিবীর অভিজ্ঞতা, নাকি অনুকরণ? তাহলে এটা দেখো, এটা কি হচ্ছে? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শক্তি বৃদ্ধি কিন্তু উন্নয়নকে প্রভাবিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে শক্তি বৃদ্ধি।
কোশ্চেন নম্বর 13, কোশ্চেন নম্বর এবার 13 দেখো কি রয়েছে। জ্ঞানের সামর্থ্য যা প্রয়োগের পূর্বে আসে। দেখো জ্ঞানের সামর্থ্য যা প্রয়োগের পূর্বে আসে হয় ড্যাশ কি হতে পারে, হয় প্রকল্পভিত্তিক অবরোহী চিন্তা, বিমূর্ত চিন্তার সামর্থ্য, লক্ষ্যমুখী ব্যবহারের সামর্থ্য, অন্যের পরিপ্রেক্ষিত গ্রহণের সামর্থ্য। তাহলে জ্ঞানের সামর্থ্য যা প্রয়োগের পূর্বে আসে, জ্ঞানের পূর্বে আসে তা হলো কি বিমূর্ত, তা হলো বিমূর্ত চিন্তার সামর্থ্য, বিমূর্ত চিন্তার সামর্থ্য। তাহলে জ্ঞানের সামর্থ্য যা প্রয়োগের পূর্বে আসে হয় বিমূর্ত চিন্তার সামর্থ্য। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর 2। কোশ্চেন নম্বর এবার দেখো 14, কোশ্চেন নম্বর 14, নিচের কোনটি সঠিক মিলযুক্ত জোর। এবার আমাকে জোড়াটা খুঁজতে হবে, ঠিক আছে, যেটা সঠিক। অপশনগুলোর দিকে এবার তাকাও কি রয়েছে। সামাজিক চুক্তি বিষয়ক অভিযোজন একটি কাজের বস্তুগত ফলাফল নির্ধারণ করে সেটা ভালো না খারাপ। সামাজিক চুক্তি বিষয়ক অভিযোজনটা কি, একটি কাজের বস্তুগত ফলাফল নির্ধারণ করে সেটা ভালো না খারাপ। অপশনগুলো পড়ে নিয়ে আগে। শাস্তি ও, পরের অপশন, শাস্তি ও বাধ্যতা বিষয়ক অভিযোজন আইন নির্দিষ্ট ও স্থির নয় কিন্তু সমাজের ভালোর জন্য বদলানো যেতে পারে। আচ্ছা, পরের স্টেটমেন্টটা পরের আমরা দেখে নিই। জোরটা, ভালো ছেলে ও ভালো মেয়ে সম্পর্কিত অভিযোজন ভালো সুন্দর হয়ে কেউ সমর্থন অর্জন করতে পারে। 4 নম্বর, আইন ও শৃঙ্খলা বিষয়ক অভিযোজন মানবিক দাবির মূল্যের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত নৈতিক সূত্রগুলি নিজে পছন্দ করা হয়। তাহলে দেখো এইখানে সঠিক মিলযুক্ত জোর কোনটা, সঠিক মিলযুক্ত জোর কিন্তু অবশ্যই হয়ে যাবে কি অপশান নম্বর 2, অর্থাৎ শাস্তি ও বাধ্যতা বিষয়ক অভিযোজন যেটা কি আইন নির্দিষ্ট ও স্থির নয়। এইটা আইন কিন্তু নির্দিষ্ট এবং স্থির নয়, সমাজের ভালোর জন্য কখনো কখনো তা বদলানো যেতেও পারে। তাহলে এখানে কারেক্ট হয়ে গেল অপশান নম্বর 2। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইগটস্কি প্রস্তাবিত শিশুদের অর্থাৎ প্রাইভেট স্পিচ, ভাইগটস্কি প্রস্তাবিত শিশুদের প্রাইভেট স্পিচ ব্যক্তিগত কথার ধারণা সেটা কি। অপশানগুলোর দিকে তাকাও। ভাইগটস্কি দিয়েছিল কিন্তু, দেখায় যে ছেলেমেয়েরা বোকা এবং তাই বড়দের উপদেশের প্রয়োজন, দেখায় যে ছেলেমেয়েরা আত্মকেন্দ্রিক, দেখায় যে ছেলেমেয়েরা নিজেদের ভালোবাসে, দেখায় যে ছেলেমেয়েরা নিজেদের কাজ পরিচালনার জন্য বাক্যকে ব্যবহার করে। তাহলে এখানে কি বলেছে, ভাইগটস্কি প্রস্তাবিত শিশুদের প্রাইভেট স্পিচ অর্থাৎ ব্যক্তিগত কথার ধারণাটা কি, সেটা কি হবে দেখো, এটা হয়ে যাবে কি, এটা হবে অপশান নম্বর 2, 2টাই হলো কারেক্ট। অর্থাৎ দেখায় যে ছেলেমেয়েরা আত্মকেন্দ্রিক, ঠিক আছে, আত্মকেন্দ্রিক। তাহলে এটাই হলো কারেক্ট। কোশ্চেন নম্বর 16, ভাইগটস্কির মতে শিক্ষাকে পৃথক করা যায় না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইগটস্কির মতে শিক্ষাকে পৃথক করা যায় না, ভাইগটস্কির মতে শিক্ষাকে পৃথক করা যায় না। অপশানগুলো দেখো। সহজাত বোধ ও মনোযোগমূলক পদ্ধতি থেকে, এর সামাজিক প্রসঙ্গ থেকে, পুনঃশক্তি বৃদ্ধি থেকে, ব্যবহারে হিসেব করা পরিবর্তন থেকে। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে যেটা কারেক্ট সেটা হচ্ছে কি সামাজিক প্রসঙ্গ থেকে। এর সামাজিক প্রসঙ্গ থেকে কিন্তু কখনোই আমরা শিক্ষাকে পৃথক করতে পারবো না। তাহলে সামাজিক প্রসঙ্গ থেকে শিক্ষাকে কখনোই পৃথক করা যায় না। পরের প্রশ্ন এবার, প্রগতিমূলক শিক্ষার প্রয়োজন হয়ে পড়ে যে শ্রেণীকক্ষ, প্রোগ্রেসিভ এডুকেশন ইন্টেলস দ্যাট দ্য ক্লাসরুম ইজ। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, প্রগতিমূলক শিক্ষার প্রয়োজন হয়ে পড়ে যে শ্রেণীকক্ষে, কোন শ্রেণীকক্ষে প্রগতিমূলক শিক্ষা অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনটা প্রয়োজন হবে। অপশানগুলোর দিকে তাকাও। শিক্ষিকা বা শিক্ষকের পূর্ণ তত্ত্বাবধানে থাকে যে শিক্ষক বা শিক্ষিকা হন স্বেচ্ছাচারী কর্তৃ বা কর্তা, হয় গণতান্ত্রিক যেখানে শিক্ষার্থীদের বোঝার কি সুযোগ করে দেওয়া হয়, হয় স্বৈরাচারী যেখানে শিক্ষিকা বা শিক্ষক পাঠ দেন এবং শিক্ষার্থীরা তা নম্রভাবে অনুসরণ করে, নাকি সব কিছু থেকে মুক্ত থাকে যেখানে শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকেন না। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে গিয়ে
হয় গণতান্ত্রিক, যেখানে শিক্ষার্থীদের বোঝার সুযোগ করে দেওয়া হয়, গণতান্ত্রিক যেখানে শিক্ষার্থীদের বোঝার সুযোগ করে দেওয়া হয়, অর্থাৎ ডেমোক্রেটিক অ্যান্ড দেয়ার ইজ স্পেস গিভেন টু চিলড্রেন ফর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর 2। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 18। নিচের কোনটি ভাষার দক্ষতা বা বুদ্ধি আছে এমন ব্যক্তির উদাহরণ? নিচের কোনটি ভাষায় দক্ষতা এবং বুদ্ধি রয়েছে এমন ব্যক্তির উদাহরণ? দেখো, দীর্ঘ যুক্তি শৃঙ্খল নিয়ে কাজ করার দক্ষতা, শব্দের অর্থ শৃঙ্খলা এবং ভাষার বিবিধ ব্যবহার বিষয়ে সুবেদিতা, তীক্ষ্ণ সুর, সুরেলা বিষয় ও স্বর সম্বন্ধে সুবেদিতা, লক্ষ্য করা এবং অন্যের থেকে পৃথক করার সামর্থ্য। তাহলে এই অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নম্বর 4, লক্ষ্য করা এবং অন্যের থেকে পৃথক করার সামর্থ্য। লক্ষ্য করা এবং অন্যের থেকে পৃথক করার সামর্থ্য, অর্থাৎ দ্য অ্যাবিলিটি টু নোটিস অ্যান্ড মেক ডিস্টিংশন অ্যামং আদার্স। অপশান 4 হলো কারেক্ট। এটা হচ্ছে কি ভাষা দক্ষতা ও বুদ্ধি আছে এমন একটা ব্যক্তির উদাহরণ, এটা দিচ্ছে এই স্টেটমেন্টটা। কোশ্চেন নম্বর 19। ভাষা ড্যাশ চিন্তা পদ্ধতিকে ল্যাঙ্গুয়েজ দ্যাট থট প্রসেস। ভাষা ড্যাশ চিন্তা একটা পদ্ধতি। তাহলে দেখো এটা কি হতে পারে? নির্ধারণ করতে পারে না, প্রভাবিত করতে পারে না, সম্পূর্ণভাবে শাসন করে আমাদের, প্রভাবিত করে আমাদের। তাহলে ভাষাটা ড্যাশ চিন্তা পদ্ধতি, তাহলে ভাষা কোন চিন্তা পদ্ধতি? তাহলে এটা একটু ভালো করে বুঝবে, এটার অ্যান্সারটা কী হবে? ভাষা প্রভাবিত করে আমাদের চিন্তা পদ্ধতিকে, ঠিক আছে, ভাষা প্রভাবিত করে আমাদের কি চিন্তা পদ্ধতিকে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর 4। অপশন নম্বর 4 হলো কারেক্ট। আচ্ছা, কোশ্চেন নম্বর 20। অষ্টম শ্রেণীর একটি পাঠ্য বইয়ে নিচের বিষয়ের উদাহরণ আছে। অষ্টম শ্রেণীর একটি পাঠ্য বইয়ে নিচের বিষয়ের উদাহরণ আছে। মহিলারা শিক্ষিকা ও পরিচারিকা হিসাবে যেখানে পুরুষরা ডাক্তার ও পাইলট, এই ধরনের কথা সমর্থন করে। তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে, অষ্টম শ্রেণীর একটা পাঠ্য বইয়ে মানে পাঠ্যপুস্তক বইয়ে রয়েছে কি নিচের বিষয়ের একটা উদাহরণ। অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে একটা নিচের একটা উদাহরণ রয়েছে। উদাহরণটা কি দেখো, একটু ভালো করে বুঝো, প্রশ্নটা কমপ্লিট করে। মহিলারা শিক্ষিকা ও পরিচারিকা হিসাবে যেখানে পুরুষ ডাক্তার ও পাইলট। তাহলে মহিলা মানুষটা কেমন শিক্ষিকার করতে পারে বা পরিচারিকার কাজ করতে পারে, কিন্তু যেখানে আবার পুরুষটা কি ডাক্তার আর পাইলট, এই ধরনের কথা সমর্থন করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি তোমাদের এর আগে করিয়েছি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা দেখো, এখানে যে অপশানটা হবে সেগুলোর মধ্যে কোনটা হচ্ছে আগে দেখে নিই অপশানগুলো। লিঙ্গের ক্ষমতাদানকে, লিঙ্গভেদের একঘেয়ে আলোচনাকে, লিঙ্গভিত্তিক ভূমিকা পালন করে লিঙ্গ সম্পর্কিত বিষয়ে স্থায়িত্বকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি লিঙ্গভেদের একঘেয়ে আলোচনাকে। লিঙ্গভেদের কি একঘেয়ে আলোচনাকে, জেন্ডার স্টেরিওটাইপিং, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান 2। কোশ্চেন নম্বর এবার 21। শিক্ষার্থীদের মধ্যে বিশাল পার্থক্য আছে। শিক্ষার্থীদের মধ্যে বিশাল পার্থক্য আছে, এই ব্যাপারে শিক্ষিকা বা শিক্ষককে সংবেদনশীল হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিশাল পার্থক্য আছে, এই ব্যাপারটা নিয়ে শিক্ষক বা শিক্ষিকাকে সংবেদনশীল হতে হবে, সেন্সিটিভ হতে হবে। অপশানগুলো দেখে নিই। জ্ঞানের সক্ষমতা ও শিক্ষার মাত্রাভিত্তিক পার্থক্য, বিবিধ ভাষা জাতি লিঙ্গ ধর্ম সাম্প্রদায়িক পার্থক্য, সম্প্রদায় ভিত্তিক পার্থক্য, নাকি নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে 1 আর 2, ঠিক আছে, 1 আর 2, 1 আর 2 এর মধ্যে এবার আমাদের এই উত্তরগুলো এবার দেখতে হবে। এই দুটোর মাধ্যমে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে কি হতে পারে? 1 ও 9, 2 ও 9। তাহলে 1 আর 2 দুটোই হচ্ছে না, নাকি কেবল 1, নাকি কেবল 2, নাকি 1 আর 2 উভয়? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কারেক্ট অ্যান্সার অবশ্যই কিন্তু অপশান নম্বর 4 হবে। অপশান নম্বর 4, অর্থাৎ 1 আর 2 উভয়ই। শিক্ষার্থীদের মধ্যে বিশাল পার্থক্য আছে, এই ব্যাপারে শিক্ষক শিক্ষার্থীরা সংবেদনশীল হবেন অবশ্যই এই দুটো বিষয়ের প্রতি।
তাহলে এখানে অপশান কারেক্ট হয়ে গেল অপশান নম্বর 4। জ্ঞানের সক্ষমতা ও শিক্ষার মাত্রাভিত্তিক পার্থক্য এবং বিবিধ ভাষা, জাতি, লিঙ্গ, ধর্ম এবং সাম্প্রদায়িক পার্থক্য এই দুটোর মধ্যে, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান নম্বর 4। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কেবল কাগজ পেন কাগজ কাগজ পেন্সিল দ্বারা পরীক্ষার মূল্যায়ন, অ্যাসেসমেন্ট বাই অনলি পেপার পেন্সিল টেস্ট। কেবলমাত্র কাগজ পেন্সিল দ্বারা পরীক্ষার মূল্যায়ন, এটা কি বোঝাচ্ছে দেখো, কাগজ আর পেন্সিলের মাধ্যমে আমরা কোন মূল্যায়নটাকে করতে পারি? সামগ্রিক মূল্যায়ন দেয়, মূল্যায়নকে সীমাবদ্ধ করে, সর্বব্যাপক মূল্যায়নের সুবিধা করে দেয়, অবিরত মূল্যায়নের সুবিধা করে দেয়। তাহলে দেখো এই কাগজ পেন্সিলটা দ্বারা আমরা কী ধরনের মূল্যায়ন করতে পারবো? এখানে কি মূল্যায়নকে এটা লিমিটেশন করে দিচ্ছে, সীমাবদ্ধ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি লিমিটস অ্যাসেসমেন্টেই হচ্ছে, কেবল কাগজ পেন্সিল দ্বারা পরীক্ষার মূল্যায়ন হচ্ছে কি মূল্যায়নকে সীমাবদ্ধ করে দিচ্ছে। আচ্ছা, কোশ্চেন নম্বর এবার 23। একজন শিক্ষিকার মধ্যে বিদ্যালয় শ্রেণীতে একজন বধির ছাত্রী আছে। এখানে কি বলছে দেখো, একজন শিক্ষিকার মধ্যে বিদ্যালয় শ্রেণীতে একজন বধির ছাত্রী আছে, তার পক্ষে এটা কি গুরুত্বপূর্ণ যে, ইংলিশটা পড়ে এখানে বাংলাটা কীরকম রয়েছে, এ টিচার হ্যাজ এ হেয়ারিং ইম্পেয়ার্ড এ টিচার হ্যাজ এ হেয়ারিং ইম্পেয়ার্ড চাইল্ড ইন হার মিডল স্কুল ক্লাস, ইট ইজ ইম্পর্টেন্ট ফর হার টু। একজন শিক্ষিকার মধ্যে বিদ্যালয় শ্রেণীতে একজন কি বধির ছাত্রী আছে, বধির ছাত্রী মানে যে শুনতে পায় না ভালো ঠিকঠাক, হেয়ারিং ইম্পেয়ার্ড রয়েছে তার পক্ষে এটা গুরুত্বপূর্ণ যে। তাহলে অপশানগুলো দেখো, এবার কি অপশানগুলো রয়েছে একটু দেখে নিই। বিদ্যালয়ের পরামর্শদানকারী ব্যক্তিকে বললেন শিশুটির মা বাবার সঙ্গে কথা বলতে এবং তাদের বলবেন শিশুটিকে বিদ্যালয় থেকে সরিয়ে নিতে, এটা তো কখনোই বলবেন না। শিশুটিকে এমন এক জায়গায় বসাবেন যেখান থেকে সে শিক্ষিকার ঠোঁট ও মুখের ভঙ্গি স্পষ্টভাবে দেখতে পায়। দেখো এটা হতে পারে, এটা একটু রেখে দিয়ে আগে অপশানগুলো আমরা দেখি, পরে একটা ডিসকাস করছি। শিশুটি যা করতে পারে না তার উপর বারবার জোর দেবেন, এটাও মেবি হতে পারে কিছুটা। শিশুটির সঙ্গে হাস্যস্পদ ব্যবহার করবেন এবং তাকে আলাদাভাবে বসার ব্যবস্থা করে দেবেন যেন সে বধিরদের বিদ্যালয়ে যোগ দিয়েছে। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট মনে হচ্ছে সেটা কি, অবশ্যই কারেক্ট হবে অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হলো কি কারেক্ট। এটা কি করতে হবে, শিশুটিকে এমন একটা প্লেসে বসাতে হবে যেখান থেকে সে শিক্ষিকার ঠোঁট ও মুখের ভঙ্গি স্পষ্টভাবে দেখতে পায়। কারণ কি, সে যেহেতু শুনতে পাচ্ছে না, শিক্ষিকার অঙ্গভঙ্গির মাধ্যমেই কিন্তু সে বিষয়টা বুঝতে পারবে। এই জন্যই শিশুটাকে এমন একটা প্লেসে বসাতে হবে যেখানে সে শিক্ষিকার ঠোঁট এবং মুখের ভঙ্গি দেখে স্পষ্টভাবে দেখতে পারে এবং বিষয়বস্তুকে সে আয়ত্ত করতে পারে। এরপরে কোশ্চেন নম্বর 24। একজন শিক্ষক সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে আনা শিশুদের প্রয়োজনের প্রতি সুফলদায়ক ব্যবহার করতে পারেন। তাহলে অপশানগুলোর দিকে দেখাও, অপশানগুলো কি রয়েছে। শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজনে তার শিক্ষক বিজ্ঞানকে গ্রহণ ও ব্যবহার করে। অপশান নম্বর 2, তারা যেখান থেকে এসেছে সেই পটভূমিকাকে অগ্রাহ্য করে এবং তাদের বিদ্যালয় টুকাটুকি কাজকর্ম করতে বলে, এটা কখনোই হবে না। তাদের শ্রেণীকক্ষে আলাদাভাবে বসার ব্যবস্থা করে যাতে তারা অন্য শিশুদের সঙ্গে মিশতে না পারে। অপশান 4 এবার দেখো, অন্য শিশুদের বলে যাতে তারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসা শিশুদের সঙ্গে সমবেদনার সঙ্গে আচরণ করে। তাহলে অপশানগুলো পড়ার আগে একটু কোশ্চেনটা আবার আমরা পড়ছি, রিপিট করছি। দেখো, একজন শিক্ষিকা বা শিক্ষক সমাজের পিছিয়ে পড়া, ঠিক আছে, এই পিছিয়ে পড়া শ্রেণী থেকে আনা শিশুদের প্রয়োজনের প্রতি সুফলদায়ক ব্যবহার করতে পারেন। কি তিনি ব্যবহার করবেন? তাহলে এখানে কি হতে পারে অপশানগুলোর মধ্যে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অবশ্যই কিন্তু হয়ে যাবে অপশান নম্বর এ। শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজনে তার শিক্ষণ বিজ্ঞানকে গ্রহণ ও ব্যবহার করে, এটাই হলো কারেক্ট।
এবার কোশ্চেন নম্বর এবার 25-এ এবার দেখছি 25 কী রয়েছে দেখো। শিক্ষায় অক্ষম শিশুরা কি হতে পারে? অত্যন্ত সক্রিয় কিন্তু নিচু স্তরে আইকিউ আছে, খুব জ্ঞানী ও পরিণত হয়, কিছুই শিখতে পারে না, শিক্ষার কিছু বিষয় নিয়ে জোরদার কাজ করতে পারে। তাহলে দেখো, শিক্ষায় যারা অক্ষম শিশু তারা অবশ্যই কিছুই শিখতে পারে না, এটাই হয়ে গেল কি কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর 3 হলো কারেক্ট। কোশ্চেন নাম্বার এবার আমরা দেখব 26। শিক্ষিকা বা শিক্ষকগণ শিশুদের সৃষ্টিশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করতে পারেন। টিচার্স ক্যান এনকারেজ চিলড্রেন টু থিঙ্ক ক্রিয়েটিভলি বাই, অর্থাৎ শিক্ষিকা বা শিক্ষকগণ শিশুদের সৃষ্টিশীলভাবে চিন্তা করতে উৎসাহিত করতে পারেন। আচ্ছা, অপশানগুলো দেখো। তাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দিয়ে তাদের একটি সমস্যা সমাধান করতে বিভিন্ন পথে চিন্তা করতে বলতে পারেন, কারণ হচ্ছে যেহেতু ক্রিয়েটিভ, ঠিক আছে। কিংবা উত্তর মুখস্থ করতে বলতে পারেন, তাদের পুনরায় স্মরণভিত্তিক প্রশ্ন করতে পারেন। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নম্বর 2। অপশান নম্বর 2 হলো এখানে কারেক্ট। অপশান নম্বর 2 হলো কারেক্ট, অর্থাৎ তাদের একটি সমস্যার সমাধান করতে বিভিন্ন পথে চিন্তা করতে বলতে পারেন, এটাই হলো কারেক্ট। এরপরে দেখো কোশ্চেন নম্বর 27। আচ্ছা, শিশুদের বিশেষ প্রয়োজন মেটাতে নিচের দার্শনিক পরিপ্রেক্ষিতগুলির মধ্যে কোনটি অনুসরণ করা প্রয়োজন? শিশুদের বিশেষ প্রয়োজন মেটাতে, ঠিক আছে, শিশুদের কি স্পেশাল নিডস, এই বিশেষ প্রয়োজন মেটাতে নিচের দার্শনিক পরিপ্রেক্ষিতগুলির মধ্যে কোনটি অনুসরণ করা প্রয়োজন? তাহলে নিচের কোনগুলোর মধ্যে অনুসরণ করা প্রয়োজন? তাহলে দেখো অপশানগুলো এবার দেখে নিই। তাদের সকল প্রকার শিক্ষা পাওয়ার এবং নিয়মিত বিদ্যালয়ে পড়ার অধিকার আছে, তাদের শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের পৃথক করা উচিত এবং পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে রাখা উচিত, তাদের কেবল বৃত্তিমূলক শিক্ষা দেওয়া উচিত। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি তাদের পৃথক করা উচিত এবং পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে রাখা উচিত। কারণ কি, যেহেতু শিশুদের বিশেষ প্রয়োজন মেটানোর ক্ষেত্রে নিচের দার্শনিক পরিপ্রেক্ষিতগুলির মধ্যে কোনটি অনুসরণ করা প্রয়োজন, তাহলে এগুলোর মধ্যে কারেক্ট হয়ে যাচ্ছে আমাদের অপশান নম্বর 3। তাদের পৃথক করা উচিত, প্রত্যেকে পৃথক করতে হবে এবং পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে। যেহেতু স্পেশাল নিডসের কথা বলা হচ্ছে এই কারণে। আচ্ছা, এরপরে শিক্ষার্থী কেন্দ্রিক কাজ মানেটা কি? লার্নার্স সেন্ট্রেড অ্যাপ্রোচ মিনস, শিক্ষার্থী কেন্দ্রিক কাজ মানেটা কি? তো অপশনগুলো দেখো। সেই পদ্ধতির ব্যবহার যেখানে শিক্ষিকা বা শিক্ষক হন প্রধান কর্মচারী, নাকি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের নিজ উদ্যোগ ও চেষ্টা শিক্ষা কাজে জড়িয়ে থাকে, নাকি যে শিক্ষিকা বা শিক্ষকগণ শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত তৈরি করেন? তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে কোন অপশানগুলো হবে? তাহলে এই অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এখানে কারেক্ট অ্যান্সার হবে কি অপশান নাম্বার 2। যেহেতু শিশু কেন্দ্রিক অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক মানেটাই হলো শিক্ষার্থী কেন্দ্রিক কাজ মানেটাই হলো পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের নিজ উদ্যোগ ও চেষ্টা শিক্ষা কাজে জড়িয়ে থাকবে। তাহলে এখানে অপশান নম্বর 2 হলো কারেক্ট। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নম্বর 29 নিয়ে আলোচনা করছি। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে মূল বিষয়? অনুকরণ, অর্থগঠন, অবস্থান নিয়ন্ত্রণ, নাকি না বুঝে মুখস্থ করা? দেখো, অনুকরণ অর্থাৎ ইমিটেশন, অর্থগঠন মিনিং মেকিং, অবস্থান নিয়ন্ত্রণ কন্ডিশনিং, না বুঝে মুখস্থ করা রোট মেমোরাইজেশন। তাহলে শিক্ষার ক্ষেত্রে মূল বিষয়বস্তু কি হতে পারে? অবশ্যই কিন্তু হবে অর্থ গঠন। আগে মিনিং মেকিং অর্থাৎ মিনিং মেকিং করতে হবে, অর্থ গঠন করতে হবে, এটাই হলো শিক্ষাক্ষেত্রে মূল বিষয়।
কোশ্চেন নম্বর এবার দেখো, কোশ্চেন নম্বর 30। কোশ্চেন নম্বর এবার আমরা 30 নিয়ে আলোচনা করছি। পিয়াজেট ও ভাইগটস্কি যেমন বুঝেছিলেন, পিয়াজেট এবং ভাইগটস্কি যেমন বুঝেছিলেন একটি একটি গঠনমূলক শ্রেণীকক্ষের শিক্ষা। পিয়াজেট এবং ভাইগটস্কি যেমন বুঝেছিলেন যে একটি গঠনমূলক শ্রেণীকক্ষের শিক্ষা। অপশানগুলোর দিকে তাকাও, হয় শিক্ষিকা বা শিক্ষক কর্তৃক পুনঃশক্তির প্রতিষ্ঠা, হয় সক্রিয় ভূমিকা পালনকারী এমন শিক্ষার্থীদের দ্বারা স্বহস্তে গঠিত বিষয়, হয় শিক্ষক বা শিক্ষিকাদের দ্বারা নির্দেশিত এবং শিক্ষার্থীরা সেই নির্দেশে নিষ্ক্রিয়ভাবে গ্রহণকারী, নাকি ঘটে অনুপ্রেরণা ও সাড়া দেওয়ার যৌথ প্রচেষ্টায়। তাহলে দেখো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নম্বর 4, অর্থাৎ ঘটে অনুপ্রেরণা ও সাড়া দেওয়া যৌথ প্রচেষ্টা। হ্যাপেন্স বাই পেয়ারিং ফর এ স্টিমুলাস অ্যান্ড এ রেসপন্স। স্টিমুলাস থাকলে অবশ্যই কি থাকবে, রেসপন্স থাকবে। ঠিক আছে, এটাই হলো কি কারেক্ট অ্যান্সার। এটা কে তাহলে এটাও বুঝেছিলেন, পেঁয়াজের যেমন বুঝেছিলেন ভাইগটস্কিও কিন্তু এই ব্যাপারটা বুঝেছিলেন। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর 4। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরে তোমাদের নেক্সট ক্লাসে পরবর্তী যে সিটের প্রশ্নগুলো আছে সেগুলো এক এক করে আমি বিস্তারিত তোমাদের এখানে আলোচনা করব। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। দেখা হচ্ছে আরেকটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সায়েন্স গাইডেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।